দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমাদের আজকের পর্বের বিষয় বিজ্ঞানসম্মতভাবে পাটের পচন পদ্ধতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। নমস্কার। এই যে বর্ষাকাল এখন চলছে, এই সময় তো আমরা পাট কাটি এবং পাট ধোয়ার একটা ব্যবস্থা করা হয়। তো এই যে পাট চাষের সময়টা কখন যদি একটু বলেন। পাট চাষের সময় বীজ বপন করা হয় এপ্রিল এবং মে মাসে, গরমকালে বীজ বপন করা হয় এবং এই পাট গাছ পূর্ণতা লাভ করে আগস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে।
আচ্ছা, এই সময়। তাহলে পাট এই যে পূর্ণতা লাভ করলো, তারপরে কাটবে কখন? আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে পাট চাষের পরিবর্তন লাভ করার ফলে এই সময় কাটতে হবে। তবে কাটার কতগুলো বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন পাট গাছের মধ্যে ফুল যে আসে, সেই ফুল যেন পরিপক্ক না হয়। আচ্ছা, ফুল থেকে ফলে রূপান্তরিত হবে, কিন্তু ফল পরিণত হওয়ার আগেই পাট গাছ কেটে ফেলতে হবে। এতে পাটের গুণগত মান ভালো থাকে এবং পাটের পরিমাণও ভালো হয়। গরমকালে এটা চাষ হলো এবং বর্ষাকালে সেটাকে আমরা হারভেস্টিং করছি। তো এই পাটের ক্ষেত্রে জলের ভূমিকা কেমন? গ্রীষ্মকালীন যখন বোনা হচ্ছে পাট বীজ, তখন প্রাথমিকভাবে বৃষ্টি নির্ভর বা কখনো স্বেচ্ছাসেবিতভাবে বীজ বপন করে দেওয়া হয়। আচ্ছা, এরপর বর্ষাকালে বিভিন্নভাবে বৃষ্টি জলে পাটের প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো সম্ভব, শুধু বৃষ্টির জলে, প্রাকৃতিকভাবে। এছাড়া যত দিন যাবে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে জমিতে বৃষ্টির জল যদি জমে, তিতে পাটের ক্ষেত্রে এর অসুবিধা হবে না। কিন্তু মিঠে পাট সেটির ক্ষেত্রে অতিরিক্ত জল যদি জমিতে বেশি দিন ধরে বেশি পরিমাণে দাঁড়িয়ে থাকে, তাহলে পাটের বৃদ্ধি খানিকটা ব্যাহত হয়। তিতা পাটের ক্ষেত্রে এটার সমস্যা হয় না। এই যে তিতা পাট এবং মিঠা পাটের কথা বলছেন, এটা ঠিক কি? অর্থাৎ মূলত দুটো ভাগ রয়েছে, প্রজাতি। আচ্ছা, তিতা পাটের পাতাগুলো বেশি করে করচরিন থাকে বলে একটু তিতো স্বাদ বেশি থাকে। আচ্ছা, কিন্তু মিঠে পাটের ক্ষেত্রে এই করচরিন পরিমাণ কম থাকার জন্য তেতো স্বাদটা তত বেশি নেই। আচ্ছা, এর জন্য দুটো প্রজাতি, তিতে পাট একটা মিঠে পাট, এই দুটো প্রজাতি আমাদের এখানে চাষ হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে পাট চাষের ক্ষেত্রে খুব বেশি জলের প্রয়োজন হচ্ছে না। তো এই সময়ে মানে পাটের জমিতে যদি জল দাঁড়িয়ে যায়, তাহলে কি কোনো ক্ষতি হয়? মিঠে পাটের ক্ষেত্রে ক্ষতি বলতে এটা হয় যে ওর বৃদ্ধিটা ব্যাহত হয়, কারণ মূলের সাহায্যে মাটির থেকে অক্সিজেন পেয়ে ওর বৃদ্ধি হয় মূলত। সেক্ষেত্রে অতিরিক্ত জল যদি বেশি দিন ধরে দাঁড়িয়ে থাকে, তাহলে গাছ কিন্তু বেশি দৃঢ়তে বাড়তে পারে না। আচ্ছা, এটা একটা সমস্যা হয়। এছাড়া অনেক শাখা প্রশাখা বেরোতে পারে। যদি পাট গাছে বেশি শাখা হয়ে যায়, তাহলে পাট যখন ছাড়ানো হবে, আঁশ ছাড়ানোর সময় সমস্যা হয়। শাখাবিহীনভাবে পাট গাছ পাওয়াটা দরকার। আচ্ছা, অতিরিক্ত জলের ক্ষেত্রে মিঠে ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তিতে পাটে যেহেতু ওর দেহে বিভিন্ন রকম গুটি থাকে, সেজন্য প্রয়োজনীয় অক্সিজেন সে বাতাস থেকে সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে তিতে পাটের ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো এই যে বলছেন যে এখন হারভেস্টিং করা যাবে বা আরও কিছুদিন সামনে হারভেস্টিং করা যাবে, পাট কাটা যাবে, তো সেই সময়ে যদি, এখন তো বর্ষাকাল, সেই সময় যদি জমিতে জল জমে, তখন চাষি বন্ধু কী করবেন? এই সময় জল জমিতে যদি থাকে তাহলে পাট কাটা যেতে পারে। তবে সেই পাট কাটাটা একটু সতর্কভাবে করতে হয়, কারণ পাট উৎপাদন করা হয় না, সমূলে গাছকে উৎপাদন করা হয় না। গোড়ার কিছুটা অংশ রেখে কাস্তে দিয়ে পাটটা কেটে ফেলতে হয়। সেই সময় যেহেতু জলের নিচে পাট কাটার কাজটি হয়, সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সেই কাস্তে কোনোভাবে মানুষকে আঘাত না করে। তো আমরা ধানের ক্ষেত্রে দেখেছি যে মেশিন ব্যবহার করা হয়, পাটের ক্ষেত্রে কাটার জন্য কি কোনো মেশিন পাওয়া যায়? না, পাটের ক্ষেত্রে কোনো মেশিন কাটার জন্য ব্যবহার করা হয় না, কিন্তু ওর দেহ থেকে আঁশ ছাড়ানোর জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, মানে পাট কাটার জন্য কোনো মেশিন নেই, ব্যবহার করা যায় না। আচ্ছা, কারণ পাট অনেক লম্বা হয়, সেক্ষেত্রে সে মেশিন নিয়ন্ত্রিতভাবে ফাঁস কাটার ক্ষেত্রে অসম্ভব হবে। তাহলে এই যে পাট গাছ যখন উপযুক্ত হয়ে গেল, তো কতদিন পর্যন্ত এই উপযুক্ত গাছ আমরা জমিতে রাখতে পারবো? মানে ঠিক পাট কাটার সময়টা যদি বলেন, উপযুক্ত সময়টা। উপযুক্ত সময় হচ্ছে পাট গাছ যখন পূর্ণাঙ্গতা লাভ করে, তখন নিচের পাতাগুলো ঝরে পড়ে, গাছে পাতা হলদে হতে থাকে, ফুল থেকে ফল ধারণ করে, ফল পূর্ণাঙ্গ হওয়ার আগেই পাটটা কেটে নিতে হবে আমাদের। আচ্ছা, যাতে এই সময় পাটের গুণগত মান সবচেয়ে ভালো থাকে এবং পাটের উৎপাদনের পরিমাণটাও যথেষ্ট ভালো। কিন্তু আমরা এবছর যেমন দেখলাম যে বর্ষা একটু দেরিতে শুরু হলো, তো এরকম একটা সময়ে বর্ষা যদি দেরিতে শুরু হয়, তখন চাষি বন্ধুরা কি করবেন? বীজটা নির্দিষ্ট সময় তো রোপণ করতেই হবে। না, পাট কাটার সময়? পাট কাটার সময় যদি বৃষ্টি দেরিতে হয়, সেতে অসুবিধা হবে। কাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কাটার পরে
পাট গাছকে জলে জাঁত দিতে হয়। আর সেই জন্য একটু দেরি করে কাটতে পারেন তারা। সেটা দেরি করে কাটলে অবশ্যই একটা সমস্যা হবে, যদি ফল পরিপূর্ণভাবে যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু পরিপক্ক হয়ে গেলে ফলে সে পাটের আঁশ কিন্তু গুণগত মান কমে যাবে। আচ্ছা, এর জন্য বদ্ধ জলাশয় যেগুলো আছে, যেটুকু জলাশয় সম্ভব পাওয়া যাবে কাছে পিঠে, সেই জলাশয়ে পাটটা কেটে জাঁত দিতে হবে। তো এই পাট গাছ কাটা হলো, এই কাটার পর কি করতে হবে? পাট গাছ কাটার পর এইগুলো কিছুদিন জমিতে বা উঁচু স্থানে, যদি জল থাকে জমিতে সেটা বাদ দিয়ে উঁচু স্থানে 2 থেকে 3 দিন, খুব বেশি বর্ষাকালে 4 থেকে 6 দিন জমিতে উন্মুক্ত হয়ে ফেলে রাখতে হবে। কারণ যাতে ওর দেহে অতিরিক্ত পাতা ঝরে যায়, নষ্ট হয়ে যায়। কারণ এই পাতাটা যদি জলে যায়, জলে পচে দেওয়া হয়, তাহলে অনেক জীবাণু বেশি লাগবে। তাহলে আঁশটাকে পচানোর জন্য যথেষ্ট জীবাণু থাকবে না। এর জন্য পাট গাছের পাতাটাকে কাটার কয়েকদিন যদি আমরা মাটিতে রেখে দিই তাহলে সহজেই পাতাটা ঝরে যাবে, শুধু আঁশযুক্ত দেহটি আমরা জলে জাঁ দিতে পারবো। আচ্ছা, তাহলে কাটার পর কিছুদিন আমরা জমিতে ফেলে রাখলাম এবং যখন পাতাগুলো ঝরে গেল তারপর সেগুলো আমরা বান্ডিল করে এবারে পচানোর জন্য নিয়ে যাব, তাই তো? অবশ্যই। তো এই পাট কোথায় কিভাবে পচানো যায়? পাট পচানোর আদর্শ জায়গা হচ্ছে জলাশয় লাগবে। সেই জলাশয়টি সাধারণত মানুষজন কৃষক বন্ধুরা করেন কি, বদ্ধ জলাশয়ে দেয়। বদ্ধ জলাশয়ে পাট পচানোর ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। যেমন হচ্ছে ওখানকার যে জীবাণুর যে বৃদ্ধি, অক্সিজেনের চাহিদা, সেটা খানিকটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাওয়ার ফলে পাটের পচনটা দ্রুত হয় না এবং ত্বরান্বিতও হয় না, এবং যথেষ্ট পরিমাণে জীবাণুও থাকে না। তার ফলে অনেক দেরি লাগে, গুণগত মানও পাটের আঁশের তেমন বজায় রাখা সম্ভব হয় না। হালকা স্রোত জলাশয়ে পাটের পচনটা খুব ভালো হয়। আচ্ছা, এছাড়া আমরা সম্পূর্ণ গাছকে পচাতে গেলে যথেষ্ট পরিমাণে জলাশয় প্রয়োজন হয়। এখন একটি আধুনিকভাবে এই পদ্ধতি অবলম্বন করলে সহজে পাটের আঁশ পেতে পারি। একটি জুট রিবনার বলে যন্ত্র রয়েছে, যার সাহায্যে কাঁচা অবস্থায় পাটের দেহ থেকে আঁশটা আমরা তুলে নিলাম। আচ্ছা, এবং প্যাকারটি যেটা সেটাকে আমরা রেখে দিলাম। তাহলে শুধু আঁশটি যুক্ত অংশটি আমরা যে কোনো জলাশয় অল্প জলের মধ্যে আমরা সেটাকে জাঁত দিতে পারি। মানে অল্প হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, এটি আধুনিকভাবে করা হচ্ছে। তো পাট পচানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? প্রথম কথা হচ্ছে, পাটটা যদি আমরা আস্ত পাট গাছ জলে নিমজ্জিত করি জাঁত দেওয়ার জন্য, সেক্ষেত্রে নির্দিষ্ট আকারে পাটের গাছগুলোকে বেঁধে নিতে হবে, পাতাহীন অবস্থায় বেঁধে একটি জলাশয়ে, হালকা স্রোতযুক্ত জলাশয়ে একসঙ্গে দলবদ্ধভাবে আটকে রাখতে হবে। এর মধ্যে যেটি হচ্ছে পাট গাছ সহজে ভেসে থাকে জলে। এই জলাশয়ে স্রোত থাকতে হবে হালকা। এই জাঁত দেওয়ার সময় আমরা কোনো ভারী জিনিস দিয়ে গাছগুলোকে জলের তলায় নিমজ্জিত করব। সেই সময় কোনোভাবে মাটি বা কাদা রাখা যাবে না, বা জৈব কোনো উপাদান রাখা যাবে না। কোনো শক্ত বাঁশ কিংবা কাঠ কিংবা ইটের দিয়ে সেটিকে আমরা যাতে জলে একদম নিয়োজিত অবস্থায় রাখতে পারি। তার মানে আমরা দেখেছি অনেক সময় অনেকে কলা গাছ দিয়েও এটাকে জাগ দিচ্ছেন। হ্যাঁ, কলা গাছ দিয়ে জাগ দিলে কী হবে, কলার গাছটা নিজেই পচে যাবে। আচ্ছা, সেই তার পচার জন্য কিছু জীবাণু ওখানে চলে যাবে, তার ফলে কি দেরি হবে। এই জন্য কলা গাছ জৈব কোনো উপাদান, যেগুলো পচনশীল জৈব উপাদান, ওর উপর না দেওয়াই ভালো। তাহলে পাথর জাতীয় কিছু দিলে, কিছু শক্ত শুকনো কাঠ যেগুলো সহজে পচে না, বা বাঁশ কিংবা ইটের টুকরো বা ইট জাতীয় ভারী জিনিস দিয়ে জাত দিলেই ভালো। তাহলে আমরা পাট কাটলাম, কাটার পরে আমরা 4 দিন ফেলে রাখলাম আমাদের জমিতে। 4 দিন পরে আমরা সেটাকে বান্ডিল করে এবারে জলাশয়ের মধ্যে আমরা সেটাকে জলের মধ্যে নিমজ্জিত করে দিলাম। এরপর কতদিন পর আমরা আঁশ ছাড়াবো? এই আঁশটি সঠিকভাবে পচনশীল হয়েছে কিনা সেটা জানার জন্য কৃষক বন্ধুরা একটু পরীক্ষা করে নিতে পারেন। আঁশটিকে যে কোনো একটি প্যাকেটের দেহ থেকে আঁশটিকে হালকা তুলতে হবে। যদি সহজে উঠে আসে, আচ্ছা, সহজে উঠে আসে, তাহলে বুঝতে হবে যে আঁশটি পচন সম্পূর্ণ হয়েছে। কারণ আঁশটি পাটকাঠির সঙ্গে শক্তভাবে আবদ্ধ হয়ে থাকে। সেটি যদি সহজে উঠে আসে
এবং সে উঠে আসার পর যদি হালকা হাতে চাপ দিয়ে যদি আমরা ঘষি জলের মধ্যে, তাহলে সহজে তার মধ্যে তন্তু ছাড়া বাকি উপাদানগুলো সহজে যদি জলের মধ্যে ধুয়ে যায়, তাহলে মূলত আমরা বলতে পারি যে পাট আঁশ ছাড়ানোর উপযুক্ত সময় হয়ে যাচ্ছে। এটি সাধারণত ঘটে থাকে জাঁত দেওয়ার 15 থেকে 20 দিন পরে। অবশ্যই এটা নির্ভর করে জলাশয়ের উপর। যদি জলাশয় যথেষ্ট পরিমাণে জীবাণু থাকে এবং হালকা জলের স্রোত থাকে এবং উপরে যে ভারী জিনিস দিয়ে চাপানো হয়েছে যেটি, সেটা যদি সম্পূর্ণ গাছ জলের মধ্যে নিমজ্জিত থাকে, তাহলে এই প্রক্রিয়াটা 15 থেকে 20 দিনের মধ্যে পাটের আঁশ পচন সম্পূর্ণ হয়ে যায় এবং তা আঁশ ছাড়ানো উপযুক্ত হয়েছে বলে বিবেচনা করা যায়। এই যখন আমরা জাগ দিচ্ছি, এই সময় কি কোনো কেমিক্যাল কিছু এখানে ব্যবহার করার প্রয়োজন আছে? না, সাধারণত কেমিক্যাল বাজারে যেগুলো দুর্লভ, কিছু কেমিক্যাল বলতে কেমিক্যাল দেওয়া হয় না, সাধারণত কিছু জৈব প্রোমোটার দেওয়া হয়, যেগুলো জীবাণুর কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য পচনশীল কিছু জীবাণু আমরা আরও অতিরিক্ত জলে আমরা প্রয়োগ করি, যাতে ত্বরান্বিত হয়। কিন্তু প্রাকৃতিকভাবে প্রচুর জীবাণু রয়েছে, সেগুলো সহজেই পচাতে সক্ষম। তাহলে আমরা এই আঁশ ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেওয়ার পরে কৃষক বন্ধুরা কি করবেন? আঁশ ছাড়িয়ে নেওয়ার সময় একটা করতে হবে কি, আঁশ ছাড়ানোর পর পরিষ্কার জলে ধুতে হবে। আচ্ছা, পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে প্রথম আমরা যখন যে জমিতে যে জলাশয়ে আমরা জাঁত দিচ্ছিলাম, সেই জলাশয়ের পাশেই আমরা পাট থেকে আঁশটা ছাড়াচ্ছিলাম। এবার ওই আঁশ ছাড়ানো আঁশটি পরিষ্কার জলে, এর জন্য আমরা বলি হালকা স্রোতযুক্ত জলে পাটের আঁশটা ছাড়াবেন। তাতে পরিষ্কার জল সাহায্যে আঁশ থেকে প্রয়োজনীয় উপাদানগুলো ধুয়ে যাবে, শুধু পরিষ্কার আঁশ আমরা পাবো। এই আঁশটিকে কোনোভাবেই কাদার মধ্যে রাখা যাবে না, কোনো একটা উঁচু পাটাতনের মধ্যে রাখতে হবে এবং এই আঁশটি সারিবদ্ধভাবে সূর্যের আলোতে শুকোতে হবে। সমস্যা হচ্ছে বর্ষাকালে সূর্যের আলো পাওয়া যায় না। প্রাথমিকভাবে যে জল ওর মধ্যে থাকে, কিছুক্ষণ জলটি আমরা যদি কোনো বাঁশের উপর ঝুলিয়ে রাখি, তাড়ায় ঝুলিয়ে রাখলে তাহলে জলটা কিছুটা শুকিয়ে যাবে। এরপর ছাওয়াতে, বৃষ্টি যেখানে পড়ে না, এই ধরনের জায়গাতে পাট আমরা শুকোতে পারি, যাতে জলটা শুকিয়ে যায়। মোটামুটি কতটা পর্যন্ত আমরা শুকাবো পাটটাকে? পাটের মধ্যে কোনো জল থাকবে না, সম্পূর্ণভাবে শুকোতে হবে। এবং এটা কম করে বর্ষাকালে আমরা দেখেছি 15 থেকে 20 দিন লাগে পাট শুকোতে। এবং সাধারণত বৃষ্টি যখন নেই, সেই সময় পাটগুলো বাঁশের পাটাতনের উপর রাখা হচ্ছে, বৃষ্টি যখন সম্ভাবনা হচ্ছে আবার তুলে রাখা হচ্ছে অন্য পাটাতনে। এইভাবে করে পাটটাকে শুকিয়ে নিতে হবে, যাতে কোনোরকমভাবে জল না থাকে। তো আপনি যেটা বলছিলেন যে এই বর্তমানে যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে এই পাটের আঁশ ছাড়ানোর ক্ষেত্রে, সেটা যদি একটু বিশদে বলেন। জুট রিমোনার বলে একটি যন্ত্র আছে, সেই রিমোনের মধ্যে একটি করে পাট গাছ সম্পূর্ণভাবে পাতাবিহীন অবস্থায় সম্পূর্ণভাবে মেশিনের উপর দিয়ে চালনা করতে হবে। আচ্ছা, প্যাকাটি যেটা, পাটকাঠি যেটা, সেটা বেরিয়ে আসবে এবং পাশ দিয়ে আঁশটা চলে আসবে। সেটি কাঁচা আঁশ। সেই কাঁচা আঁশগুলোকে একত্র করে একটি মণ্ডের মতো, ফিতের মতো আমরা জড়িয়ে একটি করে 30টা 40টা আঁশকে একসঙ্গে আমরা আঁটি করে বেঁধে নিতে পারি। এবং সেইটুকু আঁশগুলোকে আমরা কোনো জলাশয়ে, এখন জলাশয়ের পরিমাণ অনেক কম হয়ে গেছে, প্রাকৃতিক জলাশয় পাওয়া যায় না, কোনো কৃত্রিম চৌবাচ্চার মধ্যে এই আঁশটুকু আমরা পচাতে পারি। তাহলে এই যে যন্ত্রের কথা আপনি বললেন, এই যন্ত্রটা কি সুলভ? এটি বাজারে পাওয়া যায়, বেশি দামেরও নয়, চাষিদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এটি বিশেষ করে পাটের আঁশের গুণগত মানটা বজায় থাকে। এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম যে হাতে ছাড়ানো এবং এই যন্ত্রের সাহায্যে ছাড়ানো, এই দুটোর মধ্যে গুণগত মানের কোনো পার্থক্য হয় কিনা? অবশ্যই আছে। হাতে ছাড়তে গেলে এটি অনেক জলাশয়ের প্রয়োজন হয়, যে জলাশয় পাওয়ার সম্ভাবনা আজকাল অনেক কম, এবং এটি জলে দাঁড়িয়ে কৃষক বন্ধুকে আঁশটা ছাড়াতে হবে। এটা খুব কষ্টসাধ্য, প্রায় একদিনে 6 ঘন্টা 7 ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে আঁশ ছাড়াতে হবে। যদি আমরা যন্ত্রের সাহায্যে ব্যবহার নিই, তাহলে সেখানে কোনো ছাড়ানোর কোনো ব্যাপার নেই, তাহলে আমরা সরাসরি আঁশটিকে জলে ধুয়ে আমরা ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে, আমরা যখন গাছ ছোপ আঁশ পচন ঘটাচ্ছি, সেক্ষেত্রে আঁশের গুণগত মান অনেক সময় সঠিক হয় না, কারণ প্রত্যেকটা গাছের আঁশ সমান জলের গভীরতায় থাকে না, এটার গভীরতার উপর নির্ভরশীল, জলের মধ্যে থাকা জীবাণুগুলো নির্ভরশীল। আর জল প্রবাহমান স্রোত থাকলে সেই আঁটিতে
কোন কোন জীবাণু কোন অংশে বেশি পরিমাণে সক্রিয় হচ্ছে, কোন অংশে আঁশে জীবাণু কর্মক্ষমতা কম, তার ফলে সুষমভাবে পাটটি পচন সম্পন্ন হয় না। তার ক্ষেত্রে কিছু কিছু আঁশ থেকে যায় এবং সেটা আঁশ ছাড়ানোর সময় কৃষকদের অনেক কষ্টকর হয়ে যায়। কোনো আঁশ সহজে পচেছে, কোনো আঁশ এখনও অসম্পূর্ণ রয়েছে পচন, সেক্ষেত্রে এটা সমস্যা। জলাশয়ে সেটা কিন্তু সমস্যা থেকে যায়, কিন্তু যখন আমরা শুধু আঁশ জুট রিবন যন্ত্রের সাহায্যে ছাড়িয়ে আমরা ছোট্ট একটি আবদ্ধ জলাশয়ে আমরা পচাচ্ছি, তখন সেটি সহজসাধ্য এবং সহজে আমরা গুণগত মান সম্পূর্ণ আঁশ পেতে পারি। তাহলে আমরা এই সময়ে পাট হারভেস্টিং করছি আর কি, মানে পাট কাটছি এবং পাট কাটার পরে আমরা সেই পাটটাকে নিয়ে প্রায় 4 দিন আপনি যেটা বললেন আমরা মাঠে ফেলে রাখছি এবং তারপর আমরা সেগুলোকে বান্ডিল করে আঁটি বেঁধে আমরা জলের মধ্যে নিমজ্জিত করছি পচানোর জন্য। এবং এই ক্ষেত্রে আমরা একটা বিশেষ যন্ত্র ব্যবহার করছি এই পাট থেকে আঁশ বের করার জন্য। আর আমরা যদি হাতে এই আঁশ বের করি তাহলে আমরা তারপর আমরা জলে ধুয়ে নেব। আপনি যেটা বললেন যে বদ্ধ জলাশয়ে আমরা এটাকে পচাতে দেব এবং ধোয়ার সময় আমরা স্রোতযুক্ত জলাশয়ে আমরা এটা ধোবো বা পরিষ্কার জলে আমরা এটা ধুয়ে নেব এবং তারপর রোদ্দুরে দিয়ে বা ছায়া জায়গাতে রেখে আমরা জল ঝরিয়ে এটাকে শুকিয়ে নেব। এবং এই পাটে কোনো মতেই জল রাখা যাবে না। এভাবে আমাদের চাষি বন্ধুরা যদি মানে বিজ্ঞানসম্মতভাবে পাটের পচন করেন এবং ঠিকভাবে পাটের পরিচর্যা করেন এবং সেটাকে শুকিয়ে নেন তাহলে ভালো দাম পাবেন। অবশ্যই। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল বিজ্ঞানসম্মতভাবে পাটের পচন পদ্ধতি। এ বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ, কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।